সাহিত্যপাড়া টিমের নিবেদন। রোববারের গপ্পবেলায় আজ থেকে শুরু হলো রহস্য রোমাঞ্চ সিরিজ। বাংলা সাহিত্যে ব্যোমকেশ, ফেলুদা এই ধরনের পেশাদার গোয়েন্দা চরিত্র ছাড়াও এমন অনেক গোয়েন্দা আছেন যাদের কাছে গোয়েন্দাগিরি ঠিক পেশা নয়, বরং নেশা। তাদের কৌতূহলী মন ও ক্ষুরধার মস্তিষ্কের সমন্বয়ের অভিব্যক্তি ঘটে তাদের এই নেশায়। এমনই এক গোয়েন্দার রহস্য উদ্ঘাটনের গল্প নিয়ে আজ হাজির হয়েছি আমরা। আজকের গল্প চুনিলাল বাবুর লালচুনি। গল্পটি লিখেছেন অনিশ দেব। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, চুনিলাল বাবুর লালচুনি। শুনতে থাকুন। আরে বুঝলেন গুপ্তা সাহেব, ব্যাপারটা ঠিক খুন নয়, তবে অনেকটা খুনেরই মতো। গাড়ির জানালার বাইরে চোখ রেখে বিকালের কলকাতা দেখতে দেখতে কথাটা বলল ইন্সপেক্টর রঘুপতি যাদব। ক্যাডবেরি রঙের মারুতি 800 শ্যামবাজার 5 মাথার মোড় ছুঁয়ে এগোচ্ছিল বাগবাজারের দিকে। গাড়ির পিছনের সিটে উদ্বিগ্ন মুখে বসেছিল রঘুপতি, আর ওর পাশেই বসে অধ্যাপক ডক্টর অশোক চন্দ্রগুপ্ত, সংক্ষেপে এসিজি। তার মোটা মোটা আঙুলের ফাঁকে ধরা জ্বলন্ত ডানহিল সিগারেট। এমনিতে এসিজির প্রিয় ওয়েলস ফিল্টার, কিন্তু রঘুপতি কোথা থেকে যেন 1 কার্টন ডানহিল জোগাড় করে এসিজিকে উপহার দিয়েছে একটু আগে, আর সেই সঙ্গে উপহার দিয়েছে একটা সমস্যা, যেটা ঠিক খুন নয়, তবে খুনের মতো। পরন্ত বিকালে কলকাতার অলি গলি দিয়ে তাদের গাড়ি এগিয়ে চলেছে গন্তব্যস্থলের দিকে। সিগারেটের ধোঁয়া ছেড়ে প্রাক্তন ছাত্র রঘুপতিকে দেখছিলেন এসিজি। ছোট করে ছাটা চুল, কাঁচা পাকা চওড়া গোঁফ, ফর্সা মুখে সামান্য বসন্তের দাগ, হাতের শিরা এবং পেশি দুশ্মনদের সাবধান করে দেওয়ার মতোই, আর চোয়ালের ওই উদ্ধত রেখা, সেখানে জুড়ে দিয়েছে একটা বেপরোয়া ভাব। এছাড়াও একটা কিলার ইনস্টিংক্ট যেন আবছাভাবে খুঁজে পাচ্ছিলেন এসিজি। ছাত্র জীবনের রঘুপতির সঙ্গে আজকে কাজপাগল ইন্সপেক্টর রঘুপতি যাদবের ঠিক কতটা অমিল, সেটাই ভাবছিলেন ওর প্রাক্তন স্যার অশোক চন্দ্রগুপ্ত। এরই মধ্যে কখন রঘুপতি কলকাতার রাস্তা দেখা ত্যাগ করে তার স্যারের দিকে ঘুরে বসেছে, সেটা এসিজি খেয়াল করেননি। হঠাৎ সে বলে উঠল, এছাড়া স্যার ব্যাপারটার মধ্যে একটা পাখিও আছে, आपका फेवरेट पंछी, और उसके साथ एक रूबी की कहानी। রুবির কাহিনী মানে? আরে রুবি, আরে মানে বাংলায়, হ্যাঁ, যাকে বাংলায় আপনারা চুনি বলেন, জেমস স্টোন, খুব কস্টলি। তোমার টেনশন কমাও রঘুপতি। তখন থেকে যেরকম খাপছাড়া ইনফরমেশনের টুকরো ছড়িয়ে চলেছ, তাতে আমার মতন থিঙ্কিং মেশিনেরও মস্তক ঘূর্ণিত। তোমাকে তো বহুবার বলেছি, গায়ের জোরের লড়াইয়ে স্পিডটা একটা ফ্যাক্টর, কিন্তু বুদ্ধির লড়াইয়ে নয়। নাও কামান, বেশ রয়েছে, গুছিয়ে গল্পটা বলো দেখি। আরে সে না হয় বলছি গুপ্তা সাহেব, কিন্তু এই ঘূর্ণিত মানেটা যেন কি? সে তোমাকে পরে বলে দেবো। এখন শুরু করো তোমার রুবিকে কাহানি। ওদের গাড়ি তখন বাগবাজারে বাটার দোকানের কাছে বাঁ দিকে বাঁক নিচ্ছে। রঘুপতি যাদব একটু গম্ভীর মুখে বলতে শুরু করলো। ওর ভুরু কুঁচকে গেল, চোখ সামান্য ছোট হয়ে এলো। ওর পাশে বসা খদ্দরের ঢোলা পাঞ্জাবি আর পাজামা পরা বৃদ্ধ মানুষটি তখন আনমোনাভাবে মাথার সাদা চুলের গোছায় টান মারছেন, আর বাগবাজার বাটার মোড়ে পুজোর কেনাকাটার ভিড় দেখছেন। কিন্তু তার কান ও মস্তিষ্কের মনোযোগ পুরোপুরি রঘুপতির দিকে।
রঘুপতির কাছ থেকে সংক্ষেপে যা জানা গেল তা হলো এই: বাড়িটার নাম লালমহল। বাগবাজারের গঙ্গার ঘাটের কাছাকাছি 2 মহলা পুরনো বাড়ি। বাড়ির দালানে বিশাল বিশাল ডোরাকাটা থাম। থামের মাথায় কার্নিশের খাঁজে গোলা পায়রার বাস। বাড়ির চণ্ডীমণ্ডপে এখনও ছোট মাপের দুর্গাপুজো হয়। বাড়িটার রং লাল, অন্তত এককালে তাই ছিল। কালের প্রকোপে সেই লাল কোথাও গোলাপি, আবার কোথাও বর্ণহীন হয়ে পড়েছে। বাড়ির সদর দরজায় রংচটা শ্বেতপাথরের ফলকে লেখা রায় বাহাদুর রবীন্দ্রলাল গোস্বামী। রবীন্দ্রলাল অন্তত 40-42 বছর আগে ইহলোক ছেড়েছেন, তবে তার 4 ছেলে এখনও বহাল তবিয়তে লালমহলে বাস করেন। বড় ছেলে শ্যামসুন্দর লাল, যিনি গতকাল মারা গেছেন, তিনি সব সময় পাখি নিয়ে মেতে থাকেন, মানে থাকতেন। বাড়ির অনেকটা অংশ খাঁচায় খাঁচায় ছয়লা। মেজ ছেলে চুনিলাল মণিরত্নের ব্যবসা করেন। দেবদেবী ভক্ত, ধর্মভীরু মানুষ। অন্য ভাইদের মতো সংসার ধর্ম তিনি করেননি। সেজ রঙ্গলাল হিসেব মতো বেকার, তবে শোনা গেছে তিনি নাকি টুকটাক সাপ্লাইয়ের কাজ করেন। আর সকলের ছোট গজেন্দ্রলাল এখনও ঠিক কোনো ব্যবসায় থিতু হয়ে বসতে পারেননি। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। ঘটনাটা ঘটেছে গতকাল ঠিক দুপুর 2টো নাগাদ। শ্যামসুন্দর লালের কাছে একটা ফোন এসেছিল। কে ফোন করেছিল সেটা জানা যায়নি। টেলিফোনে তিনি উত্তেজিত হয়ে কথা বলতে বলতেই আচমকা হার্ট ফেল করে মারা যান। তার চিৎকারে বাড়ির অনেকে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে সব শেষ। ব্যাপারটায় এমনিতে কোনো জটিলতা ছিল না, অত্যন্ত স্বাভাবিক মৃত্যু। তাছাড়া শ্যামসুন্দরলালের বয়সও হয়েছিল প্রায় 62। কিন্তু গোলমাল বাঁধালেন চুনিলাল বাবু। তিনি বললেন যে প্রায় 2 লাখ টাকা দামের একটা টকটকে লাল চুনি তিনি তার বর্দার কাছে রাখতে দিয়েছিলেন, সেটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই জন্যই গুপ্তা সাহেবকে জরুরি তলব করেছে রঘুপতি। খুঁজে বের করতে হবে চুনিবাবুর চুনি। রঘুপতির কথা শেষ হতে না হতেই এসিজি প্রশ্ন করলেন, শ্যামসুন্দরলাল বাবুর মারা যাওয়ার ব্যাপারটা কি? তুমি খুনের মতো বলছো কেন? আরে বলছি কি আর সাধে, ওই হতচ্ছাড়া জেবরাতের জন্য কদিন ধরেই কোনো এক অঞ্জান আদমি শ্যামসুন্দরলাল বাবুকে থ্রেট করছিলেন। তাতে উনি ভয়ও পেয়েছিলেন বটে, আবার এক্সাইটেডও হয়ে পড়েছিলেন। আমার মন বলছি উনি এইভাবে মারা না গেলেও হয়তো ওই আননোন পার্সনের হাতেই খুন হয়ে যেতেন। এসিজি এক ফাঁকে সিগারেট ধরিয়ে ফেলেছিলেন। আবার চশমাটা নাকের ওপরে ঠিক করে বসিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন, তা সেই লোকটা কেমন করে জানলো যে চুনিটা শ্যামসুন্দরলাল বাবুর কাছেই আছে? কে জানে, হয়তো ভিতর থেকে কেউ ইনফরমেশনটা দিয়েছে। তো যখন শ্যামসুন্দর মারা যান তখন চুনিলাল কোথায় ছিলেন? বাড়িতেই। কথাটা বলেই রঘুপতি জানলা দিয়ে মুখ বাড়িয়ে কিছুক্ষণ এদিক ওদিক দেখল, তারপর বলল, স্যার, আমরা লালমহল এসে গেছি। বাড়ির সামনে ভাঙাচোরা ট্রাম রাস্তা, কোথাও কোথাও জল জমে আছে। বাড়ির উল্টো দিকে 2টো বিশাল মাপের গোডাউন, আর তার পিছনেই বোধহয় গঙ্গা। ড্রাইভার, গাড়ি को थोड़ा साइड में रखो तो। आइए सर, वेलकम टू लालमोहन। চলো দেখা যাক তোমার চুনিলাল বাবুর চুনি উদ্ধার করা যায় কিনা। কলিং বেল টিপতেই বাড়ির দরজায় একজন বয়স্ক পুরুষ এসে হাজির হলেন। দেখে বনিদি বাড়ির পুরাতন ভৃত্য বলেই মনে হয়। রঘুপতি নিজের পরিচয় দিতে দ্রুত আদর আপ্যায়ন শুরু হয়ে গেল।
বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে রঘুপতি যাদব নিচু গলায় তার স্যারকে বলল, ব্যাপারটা লালবাজার পর্যন্ত গড়াতো না, তবে চুনিলাল বাবুর থোড়া বহুত আপার লেভেল কানেকশন আছে না, সেই জন্যই। কথা বলতে বলতে ওরা চৌকো মাপের বিশাল ঠাকুর দালানে এসে পড়েছিলেন। তার এক পাশে চণ্ডীমণ্ডপ, সেখানে প্রতিমা গড়ার কাজ চলছে। এখন শুধু শেষ তুলির টান আর সাজসজ্জা বাকি। হঠাৎই ওদের সামনে এসে দাঁড়ালেন শ্যামলা রঙের একজন ভদ্রলোক। তার ডান হাতের 3 আঙুলে রূপো দিয়ে বাঁধানো 3টে পাথরের আংটি। প্রকট হেসে তিনি বললেন, আগমনের খবর পেয়েছি, তাই রিসিভ করতে এসেছি। অধমের নাম রঙ্গলাল, চুনিটা বেপাত্তা হয়েছে গতকাল। এসিজি অবাক হয়ে লালমহলের রঙ্গলাল বাবুকে দেখছিলেন। পরনে ফতুয়া গোছের পাঞ্জাবি আর ধুতি, মাথার মাঝখানে সিঁথি, তেল চকচকে কোঁকড়ানো চুল, ছোট ছোট চোখ, কপালের বাঁ দিকে একটা ছোট আঁচিল, নাকটা সামান্য বড় মাপের, দাড়ি গোঁফ কামানো মুখে প্রসাধনের সুবাস, আর সদা সঙ্গী ওই আকর্ণ বিস্তৃত হাসি। আচ্ছা, শ্যামসুন্দরলাল বাবু কোন ঘরে মারা গিয়েছিলেন? দোতলার পাখির ঘরে, ওই ওই ঘরটা ঠিক উপরে। এসিজি যে কথাটা এতক্ষণ মনে মনে ভাবছিলেন সেটাই এবার মুখে প্রকাশ করলেন। আপনি কি সবসময় ছড়া কেটে কথা বলেন? আমি একজন স্বভাব কবি, কবিতায় কথা বলা আমার হবি। রঘুপতি যে উত্তর শুনে ঠোঁট টিপে হাসল, সেটা বৃদ্ধ গোয়েন্দার চোখ এড়াল না। পুজো এবার দেরিতে, তাই রোদ্দুর পড়ে আসছে তাড়াতাড়ি। উঠোন থেকেও রোদ সরে যাচ্ছে পূবের দিকে। মাথার উপরে কয়েকটা পায়রা ঝটপট করছিল। শান বাঁধানো উঠোনে নানা জায়গায় ওদের অপকীর্তির ছাপ। ওরা 3 জনে উঠোন পেরিয়ে এগোলেন দোতলায় ওঠার সিঁড়ির দিকে। তখনই কোথা থেকে ছুটে এলো বছর 9-10-এর একটা ছোট্ট মেয়ে। হাঁপাতে হাঁপাতে রঙ্গলাল বাবুকে লক্ষ্য করে বলল, ও সিটু জেঠু, মেজে জেঠু বললো ওদের পাখি ঘরে নিয়ে বসাতে। কথাটা বলেই মেয়েটা ছুটতে চলে গেল। রঙ্গলাল বাবু বললেন, ওটা গজেন্দ্র ছোট মেয়ে, সবসময় চলে ধে। পুরনো আমলের শান বাঁধানো চওড়া সিঁড়ি, পালিশ করা মেহগনি কাঠের রেলিং, সিঁড়ির ল্যান্ডিংয়ের দেওয়ালে একটা অভিজাত পুরুষের তৈলচিত্র গিল্ট ফ্রেমে বাঁধানো। কে জানে, ইনিই হয়তো স্বর্গীয় রবীন্দ্রলাল গোস্বামী। এসিজি আর রঘুপতি রঙ্গলালকে অনুসরণ করে উঠছিলেন। রঘুপতি চাপা গলায় ওর প্রাক্তন স্যারকে এবার বলল, আজই ব্যাপার গুপ্তা সাহেব, যার নাম চুনিলাল, তিনি চুনি মানে হিরে জগরতের ব্যবসা করেন। যার নাম রঙ্গলাল, তিনি সবসময় মজাক করে কথা বলেন। তবে যিনি মারা গেছেন। রঘুপতির কথায় বাধা দিয়ে অশোকচন্দ্রগুপ্ত বললেন, শ্যামসুন্দরলাল গোস্বামীর নামটা আমার প্রথম থেকেই পিকুলিয়ার লাগছিল। এরকম নাম কখনো শুনিনি, তবে শ্যামসুন্দর নামে একরকম মুনিয়া পাখি পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা। বেহালার অক্সফোর্ড মিশনের বাগানে এদের আমি দেখেছি, মাপে চড়ুই পাখির মতো। মাথা কালো, বুক সাদা, বাকি গাঢ় বাদামি রঙের। ইংরেজি নাম ব্ল্যাক হেডেড মুনিয়া, আর এর ল্যাটিন নাম লোনাচুয়া মালাক্কা। সুতরাং শ্যামসুন্দরলাল বাবুর শখটাও তার নামের সঙ্গে মিলে রেখে। তাহলে বাকি রইল, হ্যাঁ, গজেন্দ্রলাল বাবু। গজেন্দ্র, গজেন্দ্র থেকে, হ্যাঁ, গজেন্দ্র থেকে গজ মানে হাতি। তিনি কি তাহলে হাতির ব্যবসা করেন, নাকি হাতির খোঁজ খবর রাখা তার শখ? সামান্য মজা করে বলা রঘুপতি যাদবের কথাটা বোধহয়
রঙ্গলাল বাবুর কানে গিয়ে থাকবে, কারণ হঠাৎই 3-4 ধাপ উপর থেকে ঘাড় ঘুরিয়ে তিনি বলে উঠলেন, হস্তি নয়, হস্তি দন্ত, গজেন্দ্রর পয়মন্ত। এসিজি আর রঘুপতি চোখ চাওয়াচাই করলেন। গজেন্দ্রলাল তাহলে হাতির দাঁতের ব্যবসা করেন? গতকালই একজন মানুষের মৃত্যু ঘটে গেছে এ বাড়িতে, অথচ রঙ্গলালকে দেখে মোটেই মনে হচ্ছে না তেমন কোনো আঘাত পেয়েছেন। তবে বাড়িটাকে কেমন যেন বেশি রকম চুপচাপ মনে হলো। শুধু পায়রার বকবকম ওদের কানে আসছিল। এসিজির সিগারেট শেষ হয়ে গিয়েছিল খানিক আগেই। দোতলার পাখি ঘরে পৌঁছেই তিনি দ্বিতীয় সিগারেট ধরালেন। ঘরটাকে এক পলক দেখার পর তিনি যে বেশ উত্তেজিত হয়ে পড়েছেন সেটা রঘুপতি যাদব স্পষ্ট বুঝতে পারল। কারণ পাখি ঘরে সাজানো রয়েছে অসংখ্য পাখির স্টাফ করা মডেল, নানা মাপের রং বেরঙের পাখি, কিন্তু তারা সকলেই স্থির, চুপচাপ। পাখি ঘরটাকে ঘর না বলে হল ঘর বলাই ভালো। ঘরের মাপ অন্তত 20-30 ফুট। ঘরের মেঝেতে সাদা কালো মার্বেল পাথরের নকশা। সেই নকশায় সময়ের কোনো ছাপ পড়েনি, এখনো দিব্যি ঝকঝকে তকতকে। চুনিলাল বাবু একটা আরাম কেদারায় চিন্তিত মুখে বসেছিলেন, হাতে জ্বলন্ত সিগারেট, চোখ লাল। ওদের ঢুকতে দেখেই তিনি উঠে দাঁড়ালেন। সংক্ষেপে পরিচয় পালা শেষ করে বললেন, কিছু মনে করবেন না ইন্সপেক্টর যাদব, সরাসরি বরং কাজের কথায় আসি। এই অসুচ অবস্থায় দেখুন তো কি একটা বিশ্রী ঝঞ্ঝাটে পড়লুম। বসুন বসুন, আপনারা বসুন। আপনারা এসেছেন শুনে ছোট ভাইকে কাজের দায়িত্ব চাপিয়ে দৌড়ে চলে এলুম আপনাদের সাথে কথা বলবো বলে। এমন সময় ছোট্ট মেয়েটা এক দৌড়ে ঘরে এসে ঢুকলো। রঙ্গলাল বাবুর কাছে গিয়ে বলল, বসন্তদা চা নিয়ে আসছে, মা পাঠিয়ে দিয়েছে। কথাটা শেষ করেই মেয়েটা বেনি দুলিয়ে আবার দেছুট। প্রায় সঙ্গে সঙ্গেই চা, মিষ্টি ইত্যাদি ট্রেতে সাজিয়ে ঘরে এসে ঢুকলো মাঝবয়সী একজন লোক। শ্বেত পাথরের তৈরি একটা গোল টেবিলে কাপ প্লেটগুলো নামিয়ে রাখতেই রঙ্গলাল বাবু সেগুলো সবিনয় এগিয়ে দিলেন রঘুপতি ও অশোকচন্দ্রের দিকে। চুনিলাল বাবুর পরনে হাফ হাতা সাদা শার্ট আর পাজামা, গলায় সরু সোনার চেন, মাথার চুল পাতলা হয়ে এসেছে, ঝুলপির কাছটায় চুলে দিব্যি পাক ধরেছে, ভুরু লোমশ এবং 2 ভুরুর মাঝখানে চিরস্থায়ী বিরক্তির ভাব। এসিজি ঘরটায় চোখ বুলিয়ে দেখছিলেন। ঘরে আসবাবপত্র যা কিছু সবই ব্রিটিশ আমলের। এক পাশে বড় মাপের চেয়ার টেবিল, চেয়ারে ফুল কাটা তাকিয়া বসানো, আর টেবিলে গাদা গুচ্ছের বই আর কাগজপত্র। সেই সঙ্গে রয়েছে পেন, পেন্সিল, আতশ কাচ, পেতলের পেপার ওয়েট আর কয়েকটা পাখির পালক। টেবিলের বাঁ দিকে রাখা কর্ডলেস টেলিফোন। দেখে বোঝাই যায় এটা শ্যামসুন্দরলালের পড়াশোনার ঘর। ঘরটার 3 দিকের দেওয়ালে বড় বড় মাপের দেওয়াল আলমারি, তাতে ঠাসা রাজ্যের বই। এসিজির নজরে পড়ল সেখানে সালিম আলী ও ডিলান রিপলির কয়েক খণ্ডে লেখা ভারত ও পাকিস্তানের যাবতীয় পাখির হাত বই পরপর সাজানো রয়েছে। ঘরের সিলিংয়ে ঝুলছে 2 4 ব্লেডের পাখা। দেখে বোঝা যায় প্লেটগুলো কাঠের তৈরি। আর ঘরের দুদিকের দেওয়ালে ডিজাইন করা শৌখিন পেতলের ব্র্যাকেটে ঝুলছে আধুনিক বৈদ্যুতিক বাতি। অন্ধকার ঘন হয়ে আসায় চুনিলালবাবু সুইচ টিপে বাতিগুলো ঝেলে দিলেন। তারপর রঘুপতির কাছে এসে বললেন, আমার দাদা দেবতুল্য মানুষ ছিলেন। ওনার হার্টের প্রবলেম ছিল ঠিকই, কিন্তু হয়তো আরও কয়েক বছর বাঁচতেন। এই আমার জন্যই অকালে বর্দার প্রাণটা গেল।
বিশ্বাস করুন গুপ্তবাবু, বৌদির দিকে আমি তাকাতে পারছি না। নিজেকে কেমন যে অপরাধী মনে হচ্ছে, অথচ আমার কোনো উপায়ও নেই। তাই শোক তুলে রেখে আমি পাগলের মতন চুনি খুঁজতে বসেছি। চুনি খুঁজে না পাওয়া গেলে আমাকে হয়তো গুপ্তঘাতকের হাতেই প্রাণে মরতে হবে। চুনিলালবাবু থামতেই রঘুপতি তাকালো অশোকচন্দ্রের দিকে। বৃদ্ধ তখন চোখ বুজে সিগারেটের জম্পেশ টান দিচ্ছেন। রঘুপতি বলল, গুপ্তা সাহেব, আমার সঙ্গে চুনিবাবুর টেলিফোনে কথা হয়েছিল। আপনি ওনাকে যা যা জিজ্ঞাসা করতে চান করুন। এসিজি চোখ খুলে পাখির মেলার দিকে তাকালেন। কম করেও 100 পাখি সাজানো রয়েছে ঘরের ডান দিকটায়। তার সবই পশ্চিম বাংলার পাখি। ছোট মাছরাঙা, বাঁশপাতি, টুনটুনি, চন্দনা, দোয়েল, কাঁদাখোঁচা, শ্যামা, ময়না, নীলকণ্ঠ, চাকদোয়েল, বেনেবৌ, এমনকি একটা মোহনচূড়াও রয়েছে। পাখিগুলোর পায়ের কাছে সাদা কার্ডে ওদের পরিচয় লেখা, ঠিক যেমনটি জাদুঘরে থাকে। এসিজি মাথার চুলে টান মেরে জানতে চাইলেন, ট্যাক্সিডার্মি করা এই পাখিগুলো কোথা থেকে আনা হয়েছে? ওসব দাদার খেয়াল, বেশিরভাগই কেনা, তবে কয়েকটা বোধহয় নিজে অর্ডার দিয়ে করিয়েছেন। আচ্ছা, আপনি চুনির ব্যাপারটা একটু খোলসা করে বলুন তো। চুনিলালবাবু ওদের কাছাকাছি একটা চেয়ার নিয়ে বসেছিলেন। কিছুক্ষণ উসখুস করে তারপর বললেন, আমি মণিরত্নের ব্যবসা করি, মানে দামি পাথর টাথর কেনা বেচা করি আর কি। নিজেই পাথর কাটিংও করি, পালিশও করি, তবে সেরকম এক্সপার্ট আমি নই। ওই যে ছাদের দক্ষিণ দিকের ছোট ঘরটায় আমার কাটিং মেশিন আর গ্রাইন্ডিং মেশিন আছে। সে যাই হোক, পাথরের কাজ কারবারে আমাকে প্রায় রোজই বটতলা আর মৈছুয়া যেতে হয়। সেখানে মহাজনদের কাছ থেকে দরকার মতন মাল নিয়ে আসি। তো দিন 7 আগে মেছুয়াতে এক মহাজনের ঘরে আমি একটা বার্মিজ রুবি পেয়ে যাই। চুড়িটার রং ঠিক পায়রার রক্তের মতন গাঢ় লাল, আর একেবারে বিধাগ। আমি সেখানে গিয়েছিলাম খড় কিনতে। এই খড় মানে হলো র পাথর, যেটা দেখে দামি পাথর বলে একেবারে বোঝাই যায় না। তবে সেগুলো অ্যাসিড দিয়ে ট্রিট করে ঠিকমতো পালিশ টালিশ করতে পারলে অনেকগুলো দামি পাথর পাওয়া যেতে পারে। এর আগে বেশ কয়েকবার খড় কিনে আমি ভালোই প্রফিট করেছিলাম। আচ্ছা, তারপর কি হলো? হ্যাঁ, যা বলছিলাম, আমার একজন কোটিপতি কাস্টমার বার্মিজ চুনির কথা অনেকদিন আগে থেকেই বলে রেখেছিল। তাই এই চুনিটার হদিশ পেতেই আমার মনটা নেচে উঠল, কারণ এটা তাকে বেচতে পারলে অন্তত 30% প্রফিট করা যেতে পারে। আচ্ছা, সেই কাস্টমারের নামটা কি? মাফ করবেন ইন্সপেক্টর, কাস্টমারের নামটা আপনাকে জানাতে পারলাম না, সরি। আসলে এটা ট্রেড সিক্রেট। আচ্ছা, এই পাথরটার সাইজ কিরকম ছিল? ওই প্রায় 9.5 রতি, মানে 9.25 ক্যারেটের কাছাকাছি। আসলে ক্যারেটের হিসেব কেমন জট পাকিয়ে যায়। 1 ক্যারেট মানে ঠিক কত গ্রাম হচ্ছে? ওই তো 200 মিলিগ্রাম। এই পাথরটার ওজন ধরুন তাও 9 করে 1.25 গ্রাম মতো ছিলই, আর বেশ লম্বাটে। ফির ক্যা হুয়া? হ্যাঁ, পাথরটা আমি চেনা মহাজনের কাছ থেকে 2 সপ্তাহে ধারে নিয়ে আসি, কিন্তু তার পরের দিন থেকেই কেউ আমাকে টেলিফোন করে হুমকি দিতে থাকে। বলে যে পাথরটা আমি যেন অন্য কাউকে বিক্রি না করে সোজা গিয়ে আবার মহাজনের কাছে ফেরত দিয়ে আসি। মিস্টার গুপ্ত, আমাদের হিরে জহরতের লাইনে পুরো টেলিফোনে হুমকি দেওয়ার ব্যাপারটা নেহাতি মামুলি, হামেশাই ঘটে। তাই প্রথম আমি ব্যাপারটাকে তেমন পাত্তা দিইনি, কিন্তু দিন 7 যেতে না যেতেই হুমকির ব্যাপারটা বেশ সিরিয়াস চেয়ারে নিতে থাকে। মার্কেট থেকে কানাঘুষে জানতে পারলাম এত বড় বার্মিজ চুনি বাজারে বহুদিন আসেনি,
তাই হিসেব ছাড়া দাম দিয়ে কেনার মতো 2-3 জন কাস্টমার নাকি এটার জন্য হন্যে হয়ে একেবারে মরিয়া হয়ে উঠেছে। আর তাদের এজেন্টরাই সব মারাত্মক রকমের ডেঞ্জারাস। তখন আমি ব্যাপারটা বরদাকে খুলে বলি। আগেই বলেছি, বরদা ছিলেন দেবতুল্য মানুষ। বাবা মারা যাওয়ার পর থেকেই একরকম পুত্র স্নেহেই বলতে পারেন আমাদের ভাইদের মানুষ করেছে। আমাদের বিষয় সম্পত্তি সজাগ হয়ে দেখাশোনা করেছেন। আমাদের সব রকমের বিপদ আপদ থেকে তিনি আগলে রেখেছেন। বরদা চলে গিয়ে আমাদের মাথার উপর থেকে বটগাছের ছায়াটাই সরে গেল। মিস্টার গুপ্ত, আমার বিপদের কথা শুনে বড়দা আমাকে বললেন, ওহ, এই ব্যাপার? হ্যাঁ, আরে আমি আগে বলবি তো। দে দে চুনিটা আমার কাছে দে, তারপর দেখি ওটা আমার কাছ থেকে কে নিতে পারে। আমি সেই মতো বরদাকে পাথরটা দিয়ে দিই পরশুর আগের দিন, মানে শুক্রবার। কিন্তু আশ্চর্য, তার পরের দিন থেকেই নাম না জানা সেই লোকটা বরদাকে জাদা বলে শাসাতে থাকে। 1 মিনিট। এক নিঃশ্বাসে চুনিলাল বাবু এতগুলো কথা বলে কিছুক্ষণ থামলেন, তারপর একটু জল খেলেন, আবার বলতে শুরু করলেন। হ্যাঁ, যা বলছিলাম, দাদার একটাই দোষ ছিল, অল্পেতেই ভীষণ রেগে যেতেন। এই করে করেই হার্টের ট্রাবল বাঁধিয়েছিলেন। আগে 2বার স্ট্রোক হয়ে গেছিল। তাই যখন দাদা টেলিফোনে লোকটার সাথে চিৎকার করে কথা বলতো, তখন আমার সত্যিই খুব ভয় হতো। পরশু রাতেই আমি ঠিক করি, ঢের হয়েছে, চুনি বেচে আর কাজ নেই, ওটা মহাজনকে ফেরতই দিয়ে দেব। কিন্তু দাদাকে এই কথা বলতেই উনি একেবারে অগ্নি শর্মা, কিছুতেই রাজি হলেন না। আমিও গৃহ শান্তির কথা ভেবে চুপ করে যাই। তারপর কাল দুপুরেই আবার সেই ফোনটা আসে। দাদা সেই সময় এই ঘরে ওই 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 চেয়ারটায় বসেছিলেন। দাদার চিৎকার চেঁচামেচি শুনে আমিও পাখি করে ছুটে আসি। দাদা তখন টেলিফোনে বলছেন, আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, আমি থাকতে ওই চুনির গায়ে কেউ আঁচড়টা পর্যন্ত কাটতে পারবে না। আমাকে ভয় দেখানো অত সহজ নয়। আমি তখন দাদাকে সামাল দেওয়ার কত চেষ্টা করলাম। দাদার তখন চোখ মুখ লাল, বড় বড় শ্বাস নিচ্ছেন। ভয় হচ্ছিল খুব, জানেন, যদি খারাপ কিছু একটা হয়ে যায়। সেই মুহূর্তে আমিও ছুটে আসি, গজেনকেও পেলাম পাশাপাশি। আহ রঙ্গ, কি হচ্ছে এটা? কি পদ্য নিয়ে পাগলামির একটা লিমিট থাকা দরকার। এখন কি একটু স্বাভাবিকভাবে কথা বলা যায় না? লিমিট থাকলে সেটা কখনো কবিতা হয় নাকি? কবিতার নামে সেটা তখন হয়ে যায় ফাঁকি। দোহাই, তোর স্বাভাবিকতা এবার বন্ধ কর। একটু সময় নিয়ে তারপর তিনি খবর পড়ার মতো নিরুত্তাপ গলায় বলে চললেন। তারপর আমাদের 3 ভাইয়ের চোখের সামনেই বুক খামচে বর্দার টেবিলে কাত হয়ে পড়েন। চেয়ারে বসা অবস্থাতেই পড়েছিলেন বলে সেরকম আঘাত পাননি, কিন্তু বুকের কষ্টটা নিশ্চয়ই খুব মারাত্মক হচ্ছিল, কারণ তিনি বুকের কাছে হাত ঘষছিলেন বারবার, আর যন্ত্রণার টুকরো টুকরো আওয়াজ বেরিয়ে আসছিল তার মুখ দিয়ে। আমি গজেনকে পাঠালাম পাড়ারই এক ডাক্তারকে ডেকে আনতে, কিন্তু বেশ বুঝতে পারছিলাম বর্দার সময় ফুরিয়ে এসেছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীর প্রায় স্থির, আর মুখ থেকে একটানা গোয়ানির শব্দ বেরিয়ে আসছিল। বর্দা আমাকে বলেছিলেন যে
তিনি চুনিটা লুকিয়ে রেখেছেন, কিন্তু কোথায় সেটা কখনো আগে বলেননি। তাই সেই সময়ও নির্লজ্জের মতন তার কানের কাছে মুখ নিয়ে জানতে চেয়েছি, বরদা, চুনিটা কোথায় রেখেছো? উত্তরে বরদা গোঙানির মতন শব্দ করে দুবার বললেন, পেলি না গো, পেলি না গো। ব্যাস, তারপরেই সব শেষ। কাল দুপুর থেকে আমার দাদার সৎকার নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর কাল সারা রাত ধরে আমি চুনিটার খোঁজ করেছি। আমাকে হয়তো সবাই অমানুষ ভাবছে, কিন্তু মিস্টার গুপ্ত, আমার অবস্থাটা একবার ভাবুন। একে ওই হুমকি, তার উপরে চুনিটার দাম প্রায় 2.25 লাখ টাকা। মহাজনকে যে এক কথায় দাম দিয়ে দেব তারও কোনো উপায় নেই। তাই লোকজন ধরে লালবাজারে খবর দিয়েছি। আচ্ছা, আপনারা সব জায়গা ভালো করে খুঁজে দেখেছিলেন তো? সিন্ধুক টিন্দুক আর ওই ব্যাংকের লকার সব? চুনিলালবাবু ঘাড় নেড়ে সম্মতি জানালেন, তারপর বললেন, হ্যাঁ, আজ সকালেই বৌদিকে ব্যাংকে নিয়ে গিয়েছিলাম, লকারে ওটা নেই। অশোকচন্দ্র গুপ্ত ইতিমধ্যে চেয়ার ছেড়ে উঠে পড়েছিলেন। নতুন একটা সিগারেট ধরিয়ে পায়চারি করতে করতে চলে গিয়েছিলেন পাখির ঝাঁকের কাছে। রং বেরঙের পাখিগুলো দেখতে দেখতে কল্পনায় যেন ওদের ডাক শুনতে পাচ্ছিলেন তিনি। ঘাড়ের কাছে সাদা চুলের গোছায় টান মারলেন কয়েকবার, তারপর দূর থেকেই প্রশ্ন ছুড়ে দিলেন চুনিলালবাবুর দিকে, কোনো জায়গা খুঁজতে বাকি রাখেননি তো? সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছিলেন? ভালো করে ভেবে বলুন তো। চুনিলালবাবু বিষণ্ণ হাসলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, প্রাণের দায়ে তন্ন তন্ন করে খুঁজেছি, যে করে হোক চুনিটা মহাজনকে ফেরত দিয়ে আমাকে আগে প্রাণে বাঁচতে হবে। পাখিগুলো ভীষণ আগ্রহ নিয়ে দেখছিলেন এসেজি, আর একই সঙ্গে কি যেন ভাবছিলেন। নিচের তলা থেকে একটা বাচ্চার কান্না ভেসে এলো, সেই সঙ্গে কোনো মহিলার বকাবকির শব্দ। রঙ্গলাল বাবুও বোধহয় ব্যাপারটা নিয়ে ভাবছিলেন। তিনি হঠাৎই বলে উঠলেন, আচ্ছা মেজদা, ও মেজদা, এমন তো হতে পারে বরদা মারা যাবার সময় চুনিটা কোথায় আছে সেটা বলে যাবারই চেষ্টা করছিলেন? বোঝা গেল মেজদার ধমকে স্বভাব কবিতার কাব্য প্র্যাকটিস আপাতত মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু রঙ্গলাল বাবুর কথায় ঝটিতি ঘুরে তাকালেন থিঙ্কিং মেশিন অশোকচন্দ্র গুপ্ত। দু ভাইয়ের দিকে কয়েক পা এগিয়ে এসে বললেন, শেষ কথাটা আপনারা ঠিক শুনেছিলেন? চুনিলাল ইতস্তত করে বললেন, আমার তো পেলিনাগো বলেই মনে হয়েছিল, গোঙানির মধ্যে স্পষ্ট করে ঠিক বোঝা যাচ্ছিল না। এই, তুই কি শুনেছিলিস রে রঙ্গ? আমার যেন গেলি না গো বলে মনে হয়েছিল। ধুর, এর তো বাংলাটাও গন্ডগোলের। বাক্যের প্রথমটা তুই সম্বোধনে আর শেষটা তুমি, ঠিক মিলছে না। কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। রঘুপতি যাদব বেশ চিন্তিতভাবে রঙ্গলালকে বলল, আচ্ছা রঙ্গলাল বাবু, আপনি ওই শেষ কথাটা একবার আপনার বরদার মতো করে বলে শোনাতে পারবেন? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, ই তো আর কোনো শক্ত কাজ নয়। মেজদার দিকে এক পলক তাকিয়ে রঙ্গলাল সোজা গিয়ে শ্যামসুন্দর লালবাবুর চেয়ারে বসে পড়লেন। তারপর টেবিলে হুমড়ি খেয়ে পড়ে যন্ত্রণা কাতর কণ্ঠে বলে উঠলেন, গেলি না গো, গেলি না গো। ছিলে ছেঁড়া ধনুকের মতো টান টান হয়ে গেলেন এসেজি। হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলেন মেঝেতে, তারপর হো হো করে হেসে উঠলেন। ঘরে সকলেই তো এসিজির কাণ্ড কারখানা দেখে হতবাক। রঘুপতি অবাক সুরে বলল, স্যার, क्या बात है? कोई चुटकुला याद आया? চুটকুলা মানে চুটকি বটে রঘুপতি।
আশা করি তোমার মিস্ট্রি সলভ হয়ে গেছে। চুনিলাল বাবু, একটা চিমটে এনে দিন। আপনার অমূল্য চুনি আমি বোধহয় খুঁজে দিতে পারবো। কথাটা শোনা মাত্রই রঙ্গলালবাবু তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু পরেই তিনি ফিরে এলেন, হাতে একটা লম্বা চিমটে, যা দিয়ে অনায়াসে কোনো দৈত্যর মাথার পাকা চুল বাছা যায়। রঙ্গলালের পিছু পিছু যিনি এলেন, চেহারা দেখেই বোঝা যাচ্ছিল তিনি গজেন্দ্রলাল। চুনিলালবাবু তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে চাপা গলায় কী সব বলতে লাগলেন, কিন্তু ততক্ষণে রঙ্গলালের হাত থেকে চিমটে নিয়ে স্টাফ করা পাখিগুলোর একটার কাছে গিয়ে কাজ শুরু করে দিয়েছেন অশোকচন্দ্র। পাখিটা মাপে পায়রার চেয়ে ছোট, মেটে রঙের শরীরে কালো ছোপ ছোপ দাগ, পেটের দিকটা সাদা আর সরু লম্বা ঠোঁট। এসিজি ওদের সকলের দিকে তাকিয়ে হেসে বললেন, এই পাখিটার নাম কাদা খোঁজা। মাছ শামুক টামুক খায়, নাকি সুরে ডাকে। গ্রাম বাংলার সব জায়গাতেই দেখা যায়। আর এই যে এটার টান চোখটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা নিয়ে কারিকুরি করেছে কেউ। এসিজি কথা বলতে বলতেই ডান চোখের পুঁতিটা খুঁচিয়ে তুলে চিমটা দিয়ে তার ভেতরটা আরও ভালো করে খোঁচাচ্ছিলেন। হঠাৎই বেরিয়ে পড়ল হারানো চুনিটা। মেঝেতে ঠিকরে পড়ে কয়েকবার লাফিয়ে তারপর থামল। ঘরের আলোয় ওটা লাল আভা ছড়িয়ে চিকচিক করতে লাগলো। একটা অস্ফুট শব্দ করে চুনিলালবাবু ছুটে এসে প্রায় ঝাঁপিয়ে পড়ে তুলে নিলেন লাল টুকটুকে পাথরটা। ওটা শক্ত মুঠোয় আঁকড়ে ধরে ঘরের সিলিংয়ের দিকে মুখ তুলে চোখ বুজে আবেগে থরথর গলায় বললেন, উফ, জয় মা তারা ব্রহ্মময়ী। তারপর পাথরটা শার্টের বুক পকেটে রেখে এসিজির হাত চেপে ধরলেন। উফ, মিস্টার গুপ্ত, আপনি দেবদূত হয়ে এসে আজ আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালেন। এসিজি হেসে বললেন, আরে না, আমি নয়, আপনাকে বাঁচিয়েছেন রঙ্গলাল বাবু। উনি ঠিকই বলেছেন। শ্যামসুন্দর বাবু মারা যাওয়ার সময় পেলিনাগো নয়, গেলিনাগো বলেছিলেন। এটি কাদা খোঁচার বৈজ্ঞানিক নাম। এই দেখুন, ইংরেজি আর ল্যাটিন নাম দুটোই লেখা আছে। সকলে তাকে স্পষ্ট দেখতে পেল কার্ডে লেখা নাম দুটো, ফ্যান্টেল স্নাইপ, গ্যালিনাগো। রঘুপতি যাদব এগিয়ে এসে অভিনন্দন জানালো এসিজিকে। স্যার, ইউ আর আ জিনিয়াস। সে শুধু তোমার মতে রঘুপতি। নাও এবার চলো। রঙ্গলাল এসিজির সামনে এসে এবার জোড়হাত করে দাঁড়ালেন। আকর্ণ হেসে ছন্দে বললেন, প্রাচীন গ্রিসে জ্ঞানী ছিলেন অ্যারিস্টটল, আপনি আরও জ্ঞানী দুধে ব্যারিস্টটল। ব্যারিস্টটল মানে? ওই ওয়ার্ডটা আসলে আমার ইনভেনশন। ওই কবিতা শেষটা মেলানোর জন্য ব্যারিস্টার আর অ্যারিস্টটলের সন্ধি করেছি, বুঝলেন কি না? ও হো। শেষ হলো আমাদের আজকের গল্প চুনিলাল বাবুর লাল চুনি। গল্পে রঘুপতি ও রঙ্গলালের ভূমিকায় ছিল নীল, শ্যামসুন্দর লালের চরিত্রে বিহান, বাচ্চা মেয়ের চরিত্রে জুঁই, গল্পের কথক সুদেশনা এবং এসিজি চুনিলাল ও গল্পের সূত্রধার আমি জয়। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। নতুন গল্পের আপডেট পেতে চোখ রাখুন সাহিত্যপাড়ার ফেসবুক পেজ। ধন্যবাদ।